হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রিমিয়াম লিটারেচারে। আজকে আমরা উপস্থিত হয়েছি রবীন্দ্র পরবর্তীকালীন সময়ের বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতাটি আলোচনা নিয়ে। তো আলোচনার পূর্বে বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকেই নিত্য নতুন ভিডিও প্রথমেই পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি এই ভিডিওটি শেয়ার এবং লাইক করো যদি ভালো লাগে। তো আসা যাক আমাদের আজকের মূল আলোচনায়। বিংশ শতকের জটিল মনের আশ্চর্য প্রতীক কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতাটি। তো শিকার কবিতাটি আলোচনার পূর্বে আমি একটু জীবনানন্দ দাশকে নিয়ে আলোচনা করব, কারণ জীবনানন্দ দাশ ব্যতীত শিকার কবিতা আলোচনা কিছুটা বেমানান হয়ে যাবে। যে কারণেই বলি, জীবনানন্দ দাশকে নিয়েই আমাদের প্রারম্ভিক আলোচনা। তো জীবনানন্দ দাশকে না, আমি আগেই বলেছি, রবীন্দ্র পরবর্তীকালীন সময়ের বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি, এবং আরও ভালোভাবে বললে বলা যায় বিংশ শতকের জটিল মনের আশ্চর্য প্রতীক কবি জীবনানন্দ দাশ। কেন বলা হলো একে বিংশ শতকের জটিল মনের আশ্চর্য প্রতীক? না, অনেক কারণ আছে। দেখো, রবীন্দ্র পরবর্তীকালীন সময়ে কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের যে ধারা বা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে এসেছিলেন সেটা রবীন্দ্র পরবর্তী অন্যান্য অনেক কবি পারেননি। জীবনানন্দ দাশ বহুমুখী ধারাকে তার কাব্যের মধ্যে, তার কবিতার মধ্যে তুলে ধরলেন, যে কারণেই জীবনানন্দ রবীন্দ্র পরবর্তীকালীন সময়ের অন্যান্য কবিদের থেকে বেশ স্বতন্ত্র। জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে। পরবর্তীকালে তিনি কলকাতায় চলে আসেন এবং কলকাতায় এসেই তার কর্মজীবন শুরু করেন। তো এই জীবনানন্দ দাশের জন্মস্থান হচ্ছে বরিশাল, বাংলাদেশের। যে বরিশাল প্রকৃতি ঘেরা এক অপূর্ব ছায়া সুনিবিড় সুন্দর মনোরম প্রকৃতি ঘেরা পরিবেশ, যে পরিবেশে জীবনানন্দ দাশ তার শৈশব কাটিয়েছেন, যে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কবি জীবনানন্দ দাশ শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হয়েছেন, যে পরিবেশে দাঁড়িয়ে জীবনানন্দ দাশ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন, সেই অপূর্ব মায়াময় মোহময় প্রকৃতি ঘেরা পরিবেশ বরিশাল। তো যে কারণেই কবি জীবনানন্দের কাব্য বা কবিতার মধ্যে বারে বারে ঘুরে ফিরে এসেছে সেই প্রকৃতি। তবে হ্যাঁ, অন্যান্য কবিদের কাব্যে যেমন প্রকৃতির রোমান্টিকতাকেই শুধু উপলব্ধি করি, কবি জীবনানন্দ দাশের কাব্যে একদিকে রোমান্টিকতা, আবার একদিকে সেই প্রকৃতিরই বিষাদময়তা আমরা দেখতে পাবো। কারণ জীবনানন্দ দাশ প্রকৃতির পূর্ণাঙ্গ রূপকে তার কবিতার মধ্যে তুলে ধরেছেন, যে কারণেই তার কবিতার মধ্যে একদিকে বিষাদ, কবিতার মধ্যে যে প্রকৃতি চেতনা, সেই প্রকৃতি চেতনার মধ্যে একদিকে বিষাদ আর একদিকে আনন্দ, এই দুটোকে নিয়েই, এই পূর্ণাঙ্গ রূপকেই তিনি তার কাব্যের মধ্যে তুলে ধরলেন প্রকৃতি চেতনা হিসাবে। তাহলে জীবনানন্দের প্রকৃতি চেতনা আমরা বলতে পারি পূর্ণাঙ্গ। কারণ আমাদের মানব জীবন যেমন সুখ দুঃখ নিয়েই পূর্ণ হয়, তেমনি কবি জীবনানন্দের প্রকৃতি আনন্দ এবং বেদনা নিয়েই পূর্ণ হয়েছে। তাহলে জীবনানন্দের এই কবিতার মধ্যে শুধু কি প্রকৃতি চেতনা বৈশিষ্ট্য আছে? না, জীবনানন্দের কবিতার মধ্যে আছে নাম্বার 1 বৈশিষ্ট্য প্রকৃতি চেতনা, যেটা আমি আলোচনা করলাম। কিন্তু এই প্রকৃতি চেতনা আবারও একটুখানি বলে দিই যে শুধুমাত্র প্রকৃতির আনন্দ দিক নয়, প্রকৃতির আনন্দ এবং বিষাদ অর্থাৎ পূর্ণাঙ্গ রূপকেই তিনি তুলে ধরছেন তার কবিতার মধ্যে।
নাম্বার 2, জীবনানন্দের কবিতার যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইতিহাস এবং ভূগোল চেতনা। অর্থাৎ তিনি তার কবিতার মধ্যে স্থান কালের সুন্দর বিবরণ দিতেন। নেক্সট, তার কবিতার বৈশিষ্ট্য না, রবীন্দ্রনাথ কবি জীবনানন্দ দাশকে বলছেন রূপচিত্রময় কবি। কেন বললেন রূপচিত্রময়? জিনিসটা কি না, রূপচিত্রময় হচ্ছে, দেখো, যখন কবি কবিতার লাইনের দ্বারা একটা চিত্র ফুটিয়ে তুলেন তখন তাকে বলা হয় রূপচিত্র। তো কবি জীবনানন্দ দাশ সেই কবি যিনি কবিতার লাইনগুলোকে এমনভাবে ব্যবহার করতেন যে লাইনগুলো যদি আমরা চোখ বুজে একটুখানি মন দিয়ে ভাবি তাহলে মনে হবে যেন কবি আমাদের চোখের সামনে কোনো এক ক্যানভাসে তুলি দিয়ে ছবি এঁকে গেলেন। যেমন কবি জীবনানন্দ দাশের একটি কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি, সেখানে কবি কি বলছেন না, কবি বলছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর, অন্ধকারে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। দেখো এই জায়গাটা একটুখানি চোখ বুজে ভাবো, মনে হচ্ছে না কবি জীবনানন্দ দাশ আমাদের চোখের সামনে একটা যেন ছবি এঁকে দিলেন কবিতার লাইনের মধ্য দিয়ে? হ্যাঁ, এইরকমই কবি জীবনানন্দ দাশ করতেন, যে কারণেই কবি জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ বললেন রূপচিত্রময় কবি। আর জীবনানন্দের কবিতার আরেকটি বৈশিষ্ট্য, যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সুরিয়ালিজম বা পরাবাস্তবতা। হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে সুরিয়ালিজম বা পরাবাস্তবতা কি না, দেখো এই সুরিয়ালিজম বা পরাবাস্তবতা হচ্ছে এটা আপার লেভেলের একটা পার্ট বলতে পারো। এই সুরিয়াল, তবু আমি একটু আলোচনা করে দিই কারণ এখানে বুঝতে সুবিধা হবে জীবনানন্দের কবিতা। তো সুরিয়ালিজম বা পরাবাস্তবতা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে মন থাকে, একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে অবচেতন। এই অবচেতনে যেটা সাড়া দেয় সেটাই আমরা বলতে পারি সুরিয়ালিজম বা পরাবাস্তবতা। অ্যাকচুয়ালি সুরিয়ালিজম কথাটা এসছে সু ইজ ইকাল টু সুপার, রিয়ালিজম ইজ ইকাল টু রিয়ালিজম, তাহলে সুপার রিয়ালিজম মানে চরম বাস্তবতা। তাহলে পরাবাস্তবতাকে বা সুরিয়ালিজমকে আমরা বলতে পারি চরম বাস্তবতা। কারণ আমি একটু আগেই বলে গেলাম যে আমাদের অবচেতনে ধরা দেয় সুরিয়ালিজম। দেখো প্রত্যেকটা মানুষ এই যে জেগে আছে, জেগে থেকে কাজ করছে জ্ঞানত অবস্থায়, তখন কিন্তু মানুষ চেতনে আছে। তাহলে চেতনে মানুষ ভয় পায় যে হ্যাঁ এটা বলবো না বলবো না, এটা করা ঠিক হবে না হবে না ইত্যাদি অনেক ভয় থাকে। তাহলে চেতন ইজ ইকাল টু মেকি, কৃত্রিম। কিন্তু অবচেতনে তুমি কি জানলে? অবচেতনে জানলে যে না ও লোকটা ভালো না বা ও লোকটা এইরকম। তাহলে অবচেতন ইজ ইকাল টু রিয়েল, কারণ অবচেতনে তুমি বুঝে গেছো কিন্তু বলতে পারছো না তাকে। তাহলে সুরিয়ালিজম হচ্ছে এই অবচেতন, যে কারণে আমি সচরাচর বলে থাকি অবচেতন মাইন্ড ইজ এ রিয়েল মাইন্ড ফর এ ম্যান। একটা মানুষের জন্য বা একটা মানুষকে চেনার জন্য অবচেতন মাইন্ডটা হচ্ছে তার সব থেকে আসল সত্য। তো এইগুলোই হচ্ছে জীবনানন্দের কবিতার সব থেকে বড় বৈশিষ্ট্য। হ্যাঁ, আরেকটুখানি এখানে বলে রাখি, এই যে সুরিয়ালিজমকে কবি জীবনানন্দ দাশ বাংলা কবিতায় ব্যবহার করলেন, এর আগে কিন্তু বিংশ শতকের প্রথম দিকে ইংরেজি সাহিত্যের সুরিয়ালিজমকে নিয়ে একটা ব্যাপক প্রভাব তৈরি হয়েছিল, ব্যাপক সাড়া তৈরি হয়ে গিয়েছিল। যেহেতু জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যেরই একজন, কারণ তার লেখাপড়া ইংরেজি সাহিত্য নেই, তিনি ইংরেজি সাহিত্যে MA করেছিলেন। এবং আশ্চর্য হওয়ার কথা, আমাদের এই কাছাকাছি এই যে হাওড়া গার্লস কলেজ, এই হাওড়া গার্লস কলেজের তিনি কিন্তু অধ্যাপনাও করেছেন দীর্ঘদিন। তো যাই হোক, তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র হওয়ার সুবাদে তিনি কিন্তু এই বিংশ শতকের ইংরেজি সাহিত্যের সুরিয়ালিজমকে ব্যাপকভাবে উপলব্ধি করলেন। আর এই সুরিয়ালিজমকে কবি জীবনানন্দ দাশই সার্থকভাবে প্রথম
বাংলা কবিতার মধ্যে ব্যবহার করলেন। আমি কিন্তু সার্থকভাবে বলেছি, সার্থকভাবে জীবনানন্দ দাশ কবি বাংলা কবিতার মধ্যে ব্যবহার করলেন এই সুরিয়ালিজমকে। তাহলে এতগুলো জীবনানন্দের কবিতার বৈশিষ্ট্য। নাম্বার 1 কি বললাম? প্রকৃতি চেতনা। তাহলে প্রকৃতি চেতনা, জীবনানন্দের প্রকৃতি চেতনা ইজ ইকুয়াল টু প্রকৃতির পূর্ণাঙ্গ রূপ। নাম্বার 2 বৈশিষ্ট্য কি বলেছি? ইতিহাস ভূগোল চেতনা, মানে স্থানকালের বিবরণ। নাম্বার 3 বৈশিষ্ট্য কি বলেছি তার কবিতার? রূপচিত্রময়। নাম্বার 4 বৈশিষ্ট্য কি বললাম? সুরিয়ালিজম বা পরাবাস্তবতা, বাংলাতে বলা হয় পরাবাস্তবতা। তাহলে এই হচ্ছে জীবনানন্দের কবিতার বৈশিষ্ট্য, এবং এতগুলো বৈশিষ্ট্যকে নিয়ে কবি কিন্তু বাংলা কবিতার মালঞ্চে ফুল ফুটিয়েছিলেন। তো এই জীবনানন্দ দাশেরই লেখা আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠিত কবিতা শিকার, যে কবিতাটি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল, এবং এরপর এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তীকালে আবার এই কবিতাটা কবি জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বনলতা সেন কাব্যগ্রন্থেও অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হচ্ছে 1334 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায়। আর তাহলে শিকার কবিতাটির উৎস কোথায়? না, শিকার কবিতাটির উৎস হিসেবে আমরা দুটোই বলতে পারি, মহাপৃথিবী কাব্যগ্রন্থও বলতে পারি, আবার বনলতা সেনও বলতে পারি। তবে মহাপৃথিবীতে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল, তারপর বনলতা সেনে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এই জায়গাটা। তাহলে এই যে শিকার কবিতাটি কবি জীবনানন্দ দাশের মহাপৃথিবী বা বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত এই যে শিকার কবিতাটি, এই শিকার কবিতাটি একটি অদ্ভুত মাহাত্ম্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। কেন বললাম না? দেখো, শিকার বলতে আমরা সচরাচর কি বুঝি? শিকার বলতে আমরা বুঝি যে আদিম যুগে, যেটা আমরা দেখেছি, আদিম যুগে মানুষ তার ক্ষুধা নিবৃত্তির তাড়নায় বা ক্ষুধা নিবৃত্তির বশে বশীভূত হয়ে বিভিন্ন প্রাণীকে হত্যা করত। এটাকে আমরা বলে থাকি শিকার। এটা সাধারণ শিকার। কেন সাধারণ শিকার? না, এটা একটা জৈবিক চাহিদা। এই শিকারটাকে আমরা বলে থাকি জৈবিক চাহিদা। যেমন বাস্তুতন্ত্র মেনে বাঘ হরিণকে খায়, তাহলে বাঘ শিকার করে হরিণকে। হরিণ গাছপালা খায়, তাহলে গাছপালার মধ্যেও প্রাণ আছে, হ্যাঁ, বা তৃণর মধ্যেও প্রাণ আছে। তাহলে গাছপালা বা তৃণকে যে হরিণ খাচ্ছে সেটাও একটা শিকার। তাহলে এটাকে আমরা কিন্তু খারাপ চোখে দেখব না। কেন দেখব না? না, এটা বাস্তুতন্ত্র মেনে হচ্ছে। কিন্তু আমরা যখন বাস্তুতন্ত্রের বাইরে গিয়ে আমোদ প্রমোদের জন্য শিকার করছি, এটা কিন্তু আলাদা শিকার এসে যাচ্ছে। এই শিকারটা কিন্তু কিছুটা ক্রাইমের আওতায় চলে আসছে। হ্যাঁ, ক্রাইম, কারণ এটা কখনোই বাঞ্ছনীয় নয়। আর এখানে যে কবি শিকার কবিতাটার কথা বলছেন, এই শিকার কবিতাটার দুটো স্ট্যাঞ্জা বা দুটো প্যারাতে আছে। প্রথম প্যারাটার সূচনা ভোর দিয়ে, আবার দ্বিতীয় প্যারার সূচনাও কিন্তু ভোর দিয়ে। প্রথম প্যারায়, শিকার কবিতার প্রথম প্যারাটা যে আছে, প্রথম প্যারাতে আমরা কি দেখব না, কবি জীবনানন্দ দাশ তার অন্যান্য কবিতার মতো প্রকৃতির হেমন্তকালীন এক বন্য পরিবেশের ভোরবেলাকার সুন্দর প্রকৃতির অভূতপূর্ব বিবরণ দিয়েছেন বিভিন্ন উপমা সহকারে। উপমা হচ্ছে বাংলা অলংকার শাস্ত্রের একটি অলংকার। উপমা মিন্স কম্প্যারিজম, তুলনা। যখন দুটো বিজাতীয় বস্তুর মধ্যে আমরা তুলনা করি তখন তাকে বলি উপমা। যেমন ধরো, আমি কাউকে বললাম যে রক্তের মতো লাল জবা, তাহলে রক্ত আলাদা, জবা আলাদা। এই দুটো বিজাতীয় বস্তুর মধ্যে যখন তুলনা করছি, দুটোই লাল, তাহলে এই তুলনাটাকে আমি বলতে পারি বা বলি উপমা অলংকার।
এরকম প্রচুর প্রচুর উপমা অলঙ্কার সহযোগে কবি জীবনানন্দ দাশ হেমন্তকালীন বন্য পরিবেশের ভোরবেলার সুন্দর প্রকৃতির অভূতপূর্ব বিবরণ দিয়েছেন। আর দ্বিতীয় ভোরে আমরা দেখব কবি জীবনানন্দ দাশ সেই ভোরের প্রকৃতি কিভাবে ধ্বংস হচ্ছে তার বিবরণ দিচ্ছেন। দেখো, দ্বিতীয় প্যারায় আমরা দেখব যে একটি হরিণ শিকারের কথা বলেছেন। তাহলে এই হরিণ শিকার আমাদের স্বভাবতই মনে হতে পারে যে হ্যাঁ, এখানে একটা কবি ভোরবেলার সুন্দর প্রকৃতির বিবরণ দিলেন প্রথম স্ট্যাঞ্জায়, আর দ্বিতীয় স্ট্যাঞ্জায় গিয়ে সেই ভোরেতেই হরিণ শিকারের কথা বললেন। কিন্তু ভালো করে ভেবে দেখো তো, কবি জীবনানন্দ দাশ আসলে এই কবিতায় হরিণ শিকারের মধ্য দিয়ে কিসের ইঙ্গিত দিয়েছেন আমাদের? না কিসের ইঙ্গিত দিলেন? না, ইঙ্গিতটা হচ্ছে প্রকৃতি শিকার। অ্যাকচুয়ালি হরিণ কার অঙ্গ? খুব ভালো করে ভেবে দেখো, হরিণ কার অঙ্গ? হরিণ প্রকৃতির অঙ্গ। তাহলে হরিণ শিকার ইজ ইকুয়াল টু প্রকৃতি শিকার। হ্যাঁ, আমাদের মতো কিছু উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ আছে যারা আনন্দ বিনোদনের জন্য, প্রকৃতির রূপ রস গন্ধকে উপলব্ধি করার জন্য বা আত্মস্থ করার জন্য বনে জঙ্গলে বেড়াতে যায়। আর সেই বনে জঙ্গলে বেড়াতে গিয়ে নিজেদের স্বার্থ, নিজেদের অহমিকা, নিজেদের দম্ভ, নিজেদের ক্ষমতাকে প্রকাশ করতে গিয়ে সেই সুন্দর বন্য পরিবেশের কোনো এক জন্তুকে হত্যা করে, কোনো এক জীবকে হত্যা করে, যে জীব আসলে প্রকৃতির অঙ্গ। তাহলে সেই এখানে হরিণ শিকার করা মানেই দাঁড়াচ্ছে প্রকৃতি শিকার করা। তো এই কবিতা আলোচনা করতে গেলে, সেই জীবনানন্দের এই শিকার কবিতাটা আলোচনা করতে গেলে জীবনানন্দের আরেকটি কবিতা না আলোচনা করে থাকা যাবে না। না, যে কবিতাটার নাম হচ্ছে ক্যাম্পে। হ্যাঁ, ক্যাম্পে। ঠিক এর সাথে, এই ক্যাম্পে কবিতার সাথে শিকার কবিতার একটা গভীর মিল আছে। কিরকম? না, ক্যাম্পে কবিতাটা আমি একটুখানি বলে নিই মূল বিষয়টা। যে ক্যাম্পে কবিতায় কবি জীবনানন্দ দাশ বলছেন, তিনি বনে বেড়াতে গেছেন, সেখানে একটা ক্যাম্প ফেলেছেন, মানে তাঁবু ফেলেছেন। সেই তাঁবুতে তিনি আছেন। হঠাৎ রাত্রিবেলা শুনতে পেলেন এক ঘাই হরিণীর ডাক। তিনি ভাবলেন, এই ঘাই হরিণী বুঝি তার প্রিয়তমাকে ডাকছে মিলনের জন্য। কবি এটা রাত্রিবেলা ভাবলেন ঘাই হরিণীর এই ডাক শুনে। কিন্তু পরের দিন দেখা গেল কবির খাবারের থালায় এলো উষ্ণ লাল হরিণের মাংস। কবি তখন ভাবলেন যে সেই যে রাত্রিবেলা ঘাই হরিণীটি ডাকছিল, সেটা মিলনের জন্য নয়, সেটা জীবন বাঁচানোর জন্য। সে ছিল জীবন বাঁচানোর করুণ আর্তনাদ। এটাই হচ্ছে ক্যাম্পে কবিতা। ঠিক অনুরূপ কবিতা আমাদের আলোচ্য কবি জীবনানন্দ দাশ রচিত এই শিকার কবিতাটি। কারণ আবারও বলি যে কবিতাটার দুটো স্ট্যাঞ্জা, প্রথম স্ট্যাঞ্জা শুরু হচ্ছে ভোর দিয়ে, দ্বিতীয় স্ট্যাঞ্জা শুরু হচ্ছে ভোর দিয়ে। প্রথম স্ট্যাঞ্জা বা প্রথম প্যারাতে আমরা দেখছি হেমন্তকালীন বন্য পরিবেশের সুন্দর বিবরণ। আবার দ্বিতীয় প্যারাতে আমরা দেখব যে সেই একই ভোর, দুটো ভোর কিন্তু আলাদা নয়, দুটো ভোর কখনোই আলাদা নয়, দুটো ভোর হচ্ছে একই ভোর। দুটো একই ভোরের একদিকে সুন্দর প্রকৃতির বর্ণনা, আর একদিকে সেই প্রকৃতি ধ্বংসের বর্ণনা। কারণ আমি বলে দিয়েছি এখানে হরিণ শিকার ইজ ইকুয়াল টু প্রকৃতি শিকার। তাহলে হরিণকে শিকার করা মানেই প্রকৃতিকে শিকার করা বোঝাচ্ছে। আশা করি বোঝা গেছে। তো এবার কবিতার কয়েকটা লাইন ধরে একটু আলোচনায় আসা যাক। তো কবিতার প্রথমেই কবি জীবনানন্দ দাশ বলছেন, আমি আগেই বলে দিয়েছি যে এই কবিতাটা হেমন্তকালীন এক বন্য পরিবেশের। তাহলে কবিতাটা কোন সময়ে, কোন ঋতুর কথা বর্ণিত আছে কবিতার মধ্যে? না, হেমন্ত ঋতু। হেমন্ত ঋতুর কোন সময়? না, ভোরের বেলা। দেখো কি সুন্দর অপরূপ উপমা সহযোগে বর্ণনা। কবিতার প্রথমেই শুরু করছেন যে ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা এবং নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। ভোরবেলা, ভোরবেলায় দেখবে ভোর কাকে বলি? ভোর মানে হচ্ছে
দিনের শুরু, রাত্রির শেষ, অর্থাৎ দিন এবং রাত্রির এই যে মিলন ক্ষেত্র, এই মিলন ক্ষেত্রটাকেই আমরা ভোর বলে থাকি। নতুন উষার আগমন ঘটবে যে সন্ধি ক্ষেত্রতে, সেটাই ভোর। তাহলে এই ভোরবেলা কবি হেমন্তকালীন ঋতু, হেমন্ত ঋতু, বন্য পরিবেশ, যেখানে ঠান্ডা পড়ে গেছে, শিশির পড়ছে বা হিম পড়ছে, তো সেখানে কবি ভোরবেলা কি দেখছেন না, চারিদিকে পেয়ারা এবং নোনার গাছ টিয়া পাখির পালকের মতো সবুজ। তাহলে দেখো ওই কম্প্যারিজম, ওই তুলনা, ওই উপমা অলঙ্কার। টিয়া পাখির পালকের সাথে কাকে তুলনা করছেন? টিয়া পাখির পালকের সাথে তুলনা করছেন পেয়ারা এবং নোনার গাছকে। তাহলে দুটো বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা আসছে, উপমা অলঙ্কার। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল, তাহলে আবার তুলনা, আবার উপমা। তো এইভাবে দেখবো একের পর এক উপমা সহযোগে তিনি কিন্তু এই সুন্দর ভোরের বর্ণনা দিচ্ছেন। আবার তিনি বলছেন একটি তারা এখনো আকাশে জ্বলছে, যে তারাটি আসলে শুক তারা। আমরা জানি হেমন্তকালে ভোরের বেলা এই শুক তারা বা শুক্র গ্রহকে দেখা যায়। তো এখানে তারাটি আসলে সেই শুক তারা বা শুক্র গ্রহই। কিন্তু ভোরের বেলা দেখবে তারার রং কিন্তু সেরকম উজ্জ্বল থাকে না। ভোরের বেলা তারার রং বা তারার যে উজ্জ্বলতা, সেটা অনেকটাই নিষ্প্রভ হয়ে যায়। কবি যে কারণে কি তুলনা দিচ্ছেন না, যে তারাটি এখনো জ্বলছে, সেই তারাটি আর আগের মতো নেই। কিরকম হয়েছে? পাড়াগার বাসর ঘর জাগা গোধূলি মোদির মেয়েটির মতো। দেখবে যখন বিবাহের সময় যে মেয়েকে সুন্দর দেখতে লাগে, কিন্তু বাসর রাতের পর, আমি বাসর রাত বলছি, বাসর রাতের পর সারা রাত জাগার পর দেখবে তার সেই উজ্জ্বলতা অনেকটাই ম্লান হয়ে যায় মেয়েটির। তো যে কারণে কবি সেই উপমা টানলেন যে পাড়াগার বাসর ঘর জাগা গোধূলি মোদির মেয়েটির মতো তারাটি এখন ম্লান হয়ে পড়েছে। এবং আরো একটি উপমা দিচ্ছেন, কিংবা মিশরের মানসী। হ্যাঁ, এখানে মানসী কে? মানসী মানে প্রেমিকা। কবি বলছেন মিশরের মানসী। মিশরের মানসীটা কে? কবির না, এখানে কবি যাকে মিশরের মানসী অর্থাৎ কবির প্রেমিকা হিসাবে উপস্থাপন করলেন, তিনি হচ্ছেন মিশরের রানী ক্লিওপেট্রা। দেখো, এটাই অবচেতন, এটাকেই আমরা বলছি অবচেতন। তাহলে সেই মিশরের মানসী হাজার হাজার বছর আগে কবির মদের গ্লাসে যে নীল মুক্ত রেখেছিল, ঠিক তেমনি একটি তারা এখনো আকাশে চলছে। এ থেকে আমরা কি বুঝতে পারছি? তারাটি নিষ্প্রভ অনেকটাই। এরপর কবি কি বলছেন, দেশওয়ালিরা, যারা দেশওয়ালি কথার অর্থ হচ্ছে যারা বনে বাস করে বা জঙ্গলে বসবাস করে, তো এই দেশওয়ালিরা শীতের হাত থেকে বাঁচার জন্য রাখার জন্য শরীরকে, কথার অর্থ হচ্ছে গরম রাখার জন্য আগুন জ্বেলেছিল। তো এই আগুনটা রাত্রিবেলা মোরগ ফুলের মতো লাল টকটকে লাগছিল, আর এখন সেই আগুনটা অনেকটাই নিষ্প্রভ। মানে আগুনটা দেখবে, আগুনের কালার রাত্রিবেলা যতটা উজ্জ্বল লাগে, দিনের বেলা আগুন কিন্তু ফ্যাকাশে ম্যাড়ম্যাড়ে বিবর্ণ হয়ে যায়। যে কারণে কবি বলছেন যে রাত্রিবেলা দেশওয়ালিরা যে আগুনটা জ্বেলেছিল সেটা ছিল মোরগ ফুলের মতো লাল টকটকে, আর এখন দিনের বেলায় শুকনো অশ্বত্থ পাতায় যখন দুমড়ে মুচড়ে, ওই যে বনে জঙ্গলে শুকনো অশ্বত্থ পাতা পড়ে থাকে, তার উপরে আগুনটা স্প্রেড করে গেছে, ছড়িয়ে গেছে। কারণ আগুনের ধর্মই তো স্প্রেড করা, ছড়িয়ে যাওয়া। তাহলে এই শুকনো অশ্বত্থ পাতা যখন জ্বলছে দিনের বেলা, তো তখন সেই আগুনটাকে আর রাত্রির মতো লাগছে না, আগুনটা হয়ে গেছে ফ্যাকাশে, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এখানটা জাস্ট একটু কল্পনার জায়গা আছে। রোগা শালিক, তার আবার হৃদয়, তার ইচ্ছাটা কেমন হবে? নিশ্চয়ই বিবর্ণই হবে। ঠিক আগুনটাও সেই রকম হয়ে গেছে। তো চারিদিকে শিশির পড়েছে, এবং শিশিরে কবি দেখছেন যে সূর্যের আলোয় যখন শিশির টলমল করছে, চারিদিকে বন ও আকাশ সবুজ, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সেই দেখো, প্রচুর প্রচুর তালে উপমা আছে। এই উপমার অলঙ্কারের সহযোগে কবি কিন্তু প্রথম শিকার কবিতার প্রথম স্ট্যাঞ্জার ভোরের অভূতপূর্ব চিত্র এঁকে দিলেন। দ্বিতীয় স্ট্যাঞ্জা আবার শুরু হচ্ছে ভোর দিয়েই। আমি আবারও বলে নিই, এই দুটো ভোর, প্রথম স্ট্যাঞ্জার ভোর, দ্বিতীয় স্ট্যাঞ্জার ভোর কিন্তু আলাদা নয়।
এটা হচ্ছে একই ভোরের দুটো ভিন্ন রূপ। প্রথম ভোর যদি প্রকৃতির আনন্দের প্রতীক হয়, দ্বিতীয় ভোর হচ্ছে প্রকৃতির বিষাদের প্রতীক। কারণ এখানে দ্বিতীয় ভোরে কবি বলছেন যে একটি হরিণ, যে কিনা চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে, কিন্তু যখন সে ভোরের আলোতে নেমে এসেছে, মানে যখন ভোর হয়েছে, সে বাইরে বেরিয়ে এসে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস খাচ্ছে। আবার উপমা, কচি বাতাবি ঘাসকে কার সাথে তুলনা করছে? কচি বাতাবি লেবুর মতো। তো তারপর দেখো, সে সারা রাত জেগেছে, হরিণটা ক্লান্ত হয়ে গেছে, যে কারণে সে নদীর শীতল ঢেউয়ে বা শীতল জলে নেমেছে। কিন্তু নামার পরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কি না, যখন হরিণটা নদীর শীতল জলে নামলো একটু আবেশ পাওয়ার জন্য, তখন তার যে সৌন্দর্য কবির কাছে অপরূপ মোহময় হয়ে ধরা দিল। কবি বলছেন, যদি কোনো হরিণই দেখতো, তাহলে এই রূপ দেখে, সুন্দর বাদামি হরিণের এই যে সোনার বর্ষার মতো রূপ, এই রূপ দেখে চমকে যেত। ঠিক এই সময় একটি অদ্ভুত শব্দ। এই শব্দটিকে কেন অদ্ভুত বলল না, ভালো করে ভেবে দেখো, শব্দটি অদ্ভুত এই কারণেই, এখানে যে শব্দের কথা বলা আছে সেটা হচ্ছে বন্দুকের গুলির শব্দ। তাহলে এইরকম সুন্দর মোহময় বন্য পরিবেশে এইরকম বন্দুকের গুলির শব্দ, যে হত্যা লীলার প্রতীক, ধ্বংসের প্রতীক, সেই গুলির শব্দ কখনোই কাম্য নয়। যে কারণেই এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কবির কাছে এই বন্দুকের গুলির শব্দটাকে অদ্ভুত বলে মনে হলো। ঠিক সাথে সাথেই নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা ফুলের পাপড়ি দেখবে, কলার মচা দেখবে গাঢ় লাল হয় না পাপড়িগুলো, ঠিক নদীর জল সেই রকম গাঢ় লাল হয়ে গেল। আগুন জ্বললো আবার। তাহলে আবার কেন বললেন? আগে একবার আগুন জ্বলেছিল, কখন না, দেশওয়ালিরা যখন শরীরকে রাখতে চেয়েছিল রাত্রিবেলা। তাহলে পরীক্ষায় প্রশ্ন দেয় অনেক সময় এখানে, যে পূর্বের জ্বলা আগুনের সাথে বর্তমানের জ্বলা আগুনের পার্থক্য কি না, পূর্বে আগুন জ্বলেছিল দেশওয়ালিরা বাঁচার জন্য। তাহলে পূর্বের জ্বলা আগুনটা কি ছিল? জৈবিক চাহিদার প্রতীক। আর এই দ্বিতীয় আগুনটা কেন জ্বললো না, দ্বিতীয় আগুনটা হচ্ছে হরিণের মাংস রান্নার জন্য। তাহলে এই দ্বিতীয় আগুন কিসের প্রতীক? ধ্বংসের প্রতীক। আবারও বলি, দুটো আগুনের পার্থক্য, প্রথম আগুন জৈবিক চাহিদার প্রতীক, দ্বিতীয় আগুন ধ্বংসের প্রতীক। ক্লিয়ার? এবারে দেখো, ঠিক আবার সন্ধে নেমে এসেছে বন্য প্রকৃতির মধ্যে, মাথার ওপরে বা আকাশে নক্ষত্র ফুটেছে, রাত্রিবেলা সন্ধ্যাবেলা হিম পড়ছে, এলোমেলো কয়েকটা বন্দুক পড়ে আছে, ঠিক তার মধ্যে বসে কয়েকটা মানুষ। ওই যে বললাম, এই মানুষগুলো কারা না, তথাকথিত সভ্য সম্প্রদায়ের মানুষ, যারা প্রকৃতির রূপ রস গন্ধকে উপলব্ধি করার জন্য, উপভোগ করার জন্য বনে জঙ্গলে ঘুরতে যায়, এবং তারাই সেই প্রকৃতিকে, প্রকৃতির প্রাণীকে, প্রকৃতির জীবকে হত্যা করে। যে কারণে কবি কি বললেন? টেরি কাটা মানুষ। এই টেরি কাটা মানুষ, টেরি কাটা কথার অর্থ হচ্ছে, এখানে আমরা টেরি কাটি সচরাচর চুলেতে, কিন্তু এখানে কবি টেরি কাটা মানুষের দ্বারা যে ইঙ্গিত করলেন, তথাকথিত সভ্য সম্প্রদায়ের মানুষ। সিগারেটের ধোঁয়া, তারা সিগারেট খাচ্ছে, ধোঁয়া উঠছে, এলোমেলো কয়েকটা বন্দুক পড়ে আছে, আর হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। হিম পড়ছে, নিষ্পন্দ নিরপরাধ ঘুম। তাহলে নিষ্পন্দ নিরপরাধ ঘুম কেন বললেন কবি না, দেখো, হরিণটা সারা রাত জাগার পর ক্লান্ত হয়ে গিয়েছিল, সে কিছুটা ঘুমাতে চেয়েছিল, তার শরীর কিছুটা আবেশ চেয়েছিল, কিন্তু হরিণটা ঘুমালো কিভাবে? চিরতরে। এই চিরতরে ঘুমটা কিরকম? স্পন্দনহীন। তাহলে এই যে স্পন্দনহীন ঘুম মানে কি? মৃত্যু ঘুম। তাহলে হরিণটা কি কোনো দোষ করেছিল যে মৃত্যু ঘুমে ঘুমিয়ে পড়লো? না, দোষ করেনি। তাহলে হরিণটা কি ছিল? নিরপরাধী। সে কারণেই কবি বললেন নিষ্পন্দ নিরপরাধ ঘুম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, শিকার কবিতাটি। তো আশা করি যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং আমারও প্রিয় ছাত্রছাত্রীরা আছে, তারা এই ভিডিওটা শুনে বা এই ভিডিওটা দেখে উপকৃত হবে,
যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও তৈরি করব এবং সেই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং পাশাপাশি এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দিও, শেয়ার এবং লাইকও করো। ওকে, আজ এই পর্যন্তই। পরের টপিক নিয়ে আমরা আলোচনায় ফিরব।